2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ-5ও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। সকালে সচিবালয়ে পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক। সাধারণ শিক্ষা বোর্ডে এবছর পাশের হার 64.05%। এবার গত বছরের চেয়ে পাশের হার কমেছে 3.99%। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাশ করেছে 55.49%। অন্যদিকে কারিগরি বোর্ডে পাশ করেছে 58.20% পরীক্ষার্থী। এবছর জিপিএ-5 পেয়েছে 1,16,676 জন। এবছর সবচেয়ে বেশি পাশ করেছে ঢাকা বোর্ডে 71.63%। এছাড়া রাজশাহী বোর্ডে 63.67, কুমিল্লায় 65.42, যশোরে 66.27 এবং চট্টগ্রামে 59.48% পাশ করেছে। আর বরিশালে 60.35, সিলেটে 58.33, দিনাজপুরে 58.05 এবং ময়মনসিংহে 57.39% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এবছর পরীক্ষা ফল প্রকাশে দেরি হলেও ভবিষ্যতে বিষয়টিতে নজর রাখা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার দাঁড়িয়েছে 62.25 এবং জিপিএ-5 1,16,676 জন। বর্তমানে আমরা এই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টকে পরিবর্তন করেছি এবং যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ-5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্সা ও পুশিনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো এই আলোচনায় গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন। গণভোটের রায় বাস্তবায়ন হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে এই কথা বলেন তিনি। সকালে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের শরিকরা নির্বাচন কমিশনে যান। ফর্ম সংগ্রহ করে সংবাদ সম্মেলন করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ নিয়ে বিএনপি জাতির সাথে যে দ্বিচারিতা করছে তা তুলে ধরতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে 11 দলীয় ঐক্য। একই সাথে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনের প্রার্থী বিরোধী জোট। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার সংবাদ প্রচার বন্ধে সরাসরি নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে ফোন করে যে কোনো সংঘাতের খবর বা ভিডিও ফুটেজ দেখানো টিভি চ্যানেলগুলো তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন তিনি। একটি মামলায় এই দুজনের কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। ওকে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। এভাবে 24শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
আর সে নির্দেশ পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারি ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ভেস্তে দিতেই তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। এখন অবস্থাটা হচ্ছে এরকম, কোটা আন্দোলনকারী বলে যেটা বলা হচ্ছিল এটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো কোটা আন্দোলনকারী স্টুডেন্ট যাদের সাথে আমরা আলাপ করছি, আর একটা হলো তৃতীয় পক্ষ অর্থাৎ জামাত বিএনপি সন্ত্রাসীরা যারা পুরাচ্ছে। তো কারফিউ ডিসিশন হচ্ছে জামাত বিএনপি সন্ত্রাসী যারা পুরাচ্ছে তাদের বিপক্ষে, আর কোটা আন্দোলনকারী ছাত্রদের সাথে আমাদের ডিসিশন হচ্ছে আলোচনা করে সলিউশনে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ এখন। একজন প্রসিকিউটর মনে করেন, ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক প্রচেষ্টাও। আরেকটা দেখতে পাচ্ছি আমরা আরাফাতের কথায় যে একটা গ্রুপ হলো আন্দোলনকারী, তাদের সাথে আমরা আলোচনা করছি, আর একটা গ্রুপ হলো জামাত শিবির, শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এটা হবে আমাদের ন্যারেটিভ। এখন ছাত্রদের মারলে আর অপরাধ হবে না, বলবো যে এটা জামাত শিবির বা বিএনপি। কিভাবে এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করা হয়েছে তার ব্যাখ্যাও দেন তিনি। এর প্রত্যেকটি অডিও রেকর্ড বাংলাদেশের যে সরকারি সংস্থা আছে সিআইডির কাছ থেকে ফরেনসিক টেস্ট করিয়েছে। সিআইডি যে ফরেনসিক টেস্টটা করে সেটার নাম হলো ব্যাড বক্স ফরেনসিক টেস্ট। এই ব্যাড বক্স ফরেনসিক টেস্টটা পৃথিবীর প্রায় 90টি দেশে এই টেস্টই করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এই কথোপকথন প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। মামলাটিতে ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে বিচার চলছে। মানিউল মারুফ, ৭১, ঢাকা। সৌদিতে সোফা কারখানার আগুনে নিহত 16 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোখালী গ্রামেই 4 জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার ও গ্রামবাসী। পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা। এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় আছেন তারা। বুলবুল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন 16 প্রবাসী, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালী গ্রামেরই মোহন ও সুমন, কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগে দেখা দেয় সমস্যা। ফলে শেষবারের মতো মায়ের মুখটাও দেখতে পারেননি তারা। বাবারও লাস্টে বাবা আমার বাবার বুক ধার ফিরাই দে দয়ের বাবা, আর বাবা গাবি দেখবো বাবারও কলজার বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবা কেন আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। তারা তাদের ইনকামের নির্ভরশীল, 2 ছেলের ইনকামের সে নির্ভরশীল। তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তাহলে বাড়ি পরিবার এখন নিশ্চয় খাটা লোক নেই। 4 জন মারা গেছে বাবা। আমার ভাস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা, কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়া। পরিবারের ভাগ্য বদলানোর আশায় প্রবাস জীবন বেছে নিয়েছিলেন মোহন সুমনরা, কিন্তু সেই আশা পূরণের আগেই ফিরতে হচ্ছে নিথর দেহে। আল ইমরান, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।